আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদে সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। আধুনিক ও আনন্দময় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা জানালেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি ও পুরস্কার প্রদান। দেশে সাপের কামড়ের চিকিৎসায় পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ আছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেশীয় প্রতিষ্ঠান ওষুধ তৈরি করলে ব্যবহার করবে সরকার। এমপি আনার হত্যায় আওয়ামী লীগ নেতা গ্যাস বাবুর রিমান্ডের আবেদন নামঞ্জুর। 10 কার্যদিবসের মধ্যে ঝিনাইদহ কারাগারে পাঠানোর নির্দেশ। উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সঙ্গীত জীবনের 7 বছর পূর্তি উদযাপন। চ্যানেল আইয়ে নানা আয়োজন। এছাড়াও নিটল ডাটা বিশেষ সংবাদে যা থাকছে। মেট্রো রেল স্টেশনে এটিএম বুথ সেবা চালুর খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশে আধুনিক ও আনন্দময় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের গড়ে তোলা হচ্ছে। সাদি মাহমুদের রিপোর্ট। মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মিলন মেলা বসেছিল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। চলতি বছর প্রায় ৬৫ লাখ শিক্ষার্থীর মাঝে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ২,২০৮ কোটি টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সেরা ১৫ শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৪-এর সেরা মেধাবী পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়াও ২১ কৃতী শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড ২০২৩ তুলে দেওয়া হয়। সরকারের নেওয়া নানা উদ্যোগের কারণেই দেশের শিক্ষার্থীর সংখ্যা ও শিক্ষার মান বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের প্রস্তুত করাই সরকারের লক্ষ্য। মেয়েরা কিন্তু বেশি দ্রুত যাচ্ছে, কিন্তু ছেলেদের কিন্তু সমান তালে চলতে হবে। আমাদের গৃহীত পদক্ষেপের ফলে এই সুযোগটা হয়েছে। এটা সারা বিশ্বব্যাপী তারা একটু অবাকই হয়ে যায়, কারণ আমরা যে পরিমাণ উপবৃত্তি দিই যত ছাত্রছাত্রীদের, অনেক দেশের জনসংখ্যাই অত নাই। আমি নিজে শিক্ষিত হব বা নিজে অর্থ কামাই করবো আর নিজেই ভালো থাকবো আর আমি দেশকে কিছু দেব না, আশেপাশে মানুষ দরিদ্র থাকবে, এটা হয় না। সকলে মিলেই আমাদের চলতে হবে, সকলে মিলে আমাদের এগিয়ে যেতে হবে। সেই নির্দেশনাটাই জাতির পিতা দিয়ে গেছেন, আমরা সেটাই অনুসরণ করি এবং আমি বিশ্বাস করি সকল বাধা অতিক্রম করে বাংলাদেশের অগ্রযাত্রা আমাদের তরুণ সমাজই এগিয়ে নিয়ে যাবে। শিক্ষাকে আনন্দময় করতে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে জানান সরকার প্রধান। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে এই যে সৃজনশীল শিক্ষার ব্যবস্থা, মেধা অন্বেষণ, মেধার মাধ্যমে শিক্ষাকে আরও আপন করে নেওয়া, শিক্ষাটা একটা আনন্দমুখর পরিবেশে করা, সেই পদ্ধতিটাতে আমরা আসতে চাই। কারণ এটা বাস্তব কথা। এখন যদি সারাক্ষণকে বলে পর পর পর, এটাকে ভালো লাগে বলো? মোটেই ভালো লাগে না। যা একটু পর ইচ্ছা থাকে তাও নষ্ট হয়ে যায়। সেই জন্যই এমনভাবে শিক্ষার ব্যবস্থাটা করা যে আগ্রহ নিয়েই ছেলেমেয়েরা পড়বে, পরপর করতে হবে না বা ধরে পিটাতেও হবে না, নিজেরাই পড়বে, নিজেদের মধ্যেই সেই আকাঙ্ক্ষাটা থাকবে। শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণকে অনেকেই অসম্ভব বলেছিল, আওয়ামী লীগ তা সম্ভব করেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮ থেকে ১১ জুলাইয়ের মধ্যে চীনের রাজধানী বেইজিং সফরের কথা রয়েছে। এ সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা সফরে থাকা চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লিউ শিয়ান চাও।
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর নতুন মাইলফলক তৈরি করবে। পররাষ্ট্রমন্ত্রী জানান, ব্রিক্সে যুক্ত হতে চীনের সহযোগিতা চেয়েছে ঢাকা। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। 4 দিনের সফরে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লিউ জিয়ানশাও। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে তাঁর আলাপচারিতার বড় অংশ জুড়ে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন বেইজিং সফর প্রসঙ্গ। দুই মন্ত্রীর আলোচনায় কথা হয় বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ, বাংলাদেশে চীনা বিনিয়োগ, বাংলাদেশে চীনের চলমান ও ভবিষ্যৎ প্রকল্প এবং রোহিঙ্গা সংকট নিয়েও। We do expect agreements on. I'm sure that আমরা আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে দুই দেশের বিভিন্ন খাতে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। বাংলাদেশকে আমরা আমাদের অংশী মনে করি। বাংলাদেশের স্মার্ট হয়ে ওঠার লক্ষ্যমাত্রা অর্জনে আমরা পাশে থাকতে চাই। আশা করছি সফরটি থেকে গুরুত্বপূর্ণ অর্জন হবে এবং মাইলফলক তৈরি করবে। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, শক্তিশালী আঞ্চলিক জোট ব্রিক্সে যুক্ত হতে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ। রোহিঙ্গা সমস্যার সমাধানে, বিশেষ করে রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশন শুরু করার ব্যাপারে চায়নার সহায়তা কামনা করেছি এবং একই সাথে ব্রিক্সে বাংলাদেশের যে কোনো ফরম্যাটে ব্রিক্সে যাতে বাংলাদেশের অন্তর্ভুক্তি হয়, সেটি মেম্বার কান্ট্রি অর পার্টনার কান্ট্রি, হোয়াট এভার দ্য ডিসিশন ব্রিক্স টেকস, সেটা নিয়ে আলোচনা করেছি, তাদের সমর্থন সহায়তা কামনা করেছি। আপনারা জানেন যে চায়না আমাদের ডেভেলপমেন্ট প্রসেসে অনেক ক্ষেত্রেই তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো সামনে যে মাননীয় প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন, সেই সফরে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে সেটি আমরা প্রত্যাশা করেছি। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেয়ার বিষয়টি আলোচনায় এলে চীন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন দুই মন্ত্রী। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপের উপদ্রব দেশে নতুন নয়, এটি আগেও ছিল জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন চ্যানেল আইকে বলেছেন, সাপের কামড়ে আক্রান্তদের ওষুধ অ্যান্টিভেনমের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে দেশি কোনো প্রতিষ্ঠান অ্যান্টিভেনম তৈরি করলে ওষুধ প্রশাসন অধিদপ্তর সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অবহিত করে যথাযথ ট্রায়ালের মাধ্যমে ব্যবহারে আগ্রহী সরকার। জান্নাতুল বাকেকের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে রাসেলস ভাইপার সাপের কামড়ে আক্রান্তের ঘটনা দেশজুড়ে আলোচনায়। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের সর্বশেষ জরিপ বলছে, দেশে বছরে প্রায় 4 লাখ মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয় আর মারা যায় 7,500 মানুষ। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশের সর্বত্র, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে অ্যান্টিভেনমের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই যে রাসেল ভাইপার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। যদি কাউকে সর্পদংশন করে তাহলে তাকে যত দ্রুত যে কোনো সরকারি হাসপাতাল, জেলা হোক উপজেলা হোক, নিয়ে আসতে হবে এবং আমরা আমাদের প্রত্যেকটা জেলা উপজেলা হাসপাতালে অ্যান্টিভেনাম পর্যাপ্ত পরিমাণে আছে। গতকাল রাত্রেও আমি চেক করছি বিভিন্ন জায়গায় এবং সবাই আমাকে আশ্বস্ত করছে তাদের কাছে অ্যান্টিভেনাম আছে। কাউকে রাসেলস ভাইপার কামড়ালে তাকে সময় মতো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যদি কেউ তৈরি করে ডেফিনেটলি আমরা তাকে আইন অনুযায়ী, WHO অনুযায়ী আমরা চেষ্টা করব। কিন্তু আমি যতটুকু জানি যে চট্টগ্রামে আমাদের একটা সাপ স্নেক বাইটের উপরে একটা রিসার্চ সেন্টার আছে, যেটা প্রফেসর ফয়েজ আমাদের মেডিসিনের, আমি তার সঙ্গে কথা বলছি, তারাও এটা নিয়ে কাজ করছে যে এইটার উপরে কোনো স্পেশাল ভ্যাকসিন তারা তৈরি করতে পারে কিনা, এই ব্যাপারে প্রক্রিয়া চলছে। এতে কিছু প্রক্রিয়া আছে এবং সেটা তাদেরকে যারা তৈরি করার আগে ডিজি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে কথা বলবে, তাদের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুসরণ করে যদি করবে। বৈশ্বিক উষ্ণায়নে হঠাৎ প্রজনন বেড়ে বিভিন্ন অঞ্চলে ছড়িয়েছে রাসেলস ভাইপার। আতঙ্কিত না হয়ে সাপ না মারার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সাপে কেটেছে মনে করে তাহলে যে কোনো মানে যার যেখানে হাসপাতাল নিকটস্থ পাবে সেখানে গিয়ে চিকিৎসা নেয়, তাহলে তারা অ্যান্টিভেনাম পাবে। আসলে কোনো প্রাণী মারাটা ঠিক না, সাপ মারাও ঠিক না। সাপ তো আমাদের দেশে যে প্রয়োজন নাই তা না, এই ইকোসিস্টেমের জন্য সাপ যখন ইঁদুর খাবে, ইঁদুর আমাদের ধান কাটে, অনেক সমস্যা হয়। এটা আমাদের আসলেই কারোরই উচিত না কোনো প্রাণী মারা। আর কেউ যদি কোনো প্রাণীর সেমনিভাবে দেখে তাহলে 333-তে কল করলেই তারা এসে সেই
সাপ হোক যেই প্রাণী হোক সেটা তারা নিয়ে যাবেন। পরিবেশ প্রকৃতিতে সাপ একটি অবিচ্ছেদ্য অংশ। সাপ মারা আইনত দণ্ডনীয় অপরাধ, তাই আতঙ্ক নয়, জনসচেতনতা জরুরি। জান্নাতুল বাকর কেকা, চ্যানেল আই, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে আবারও রিমান্ডে নিতে ডিবির আবেদন নামঞ্জুর করেছে আদালত। একই সাথে গ্যাস বাবুকে 10 কার্যদিবসের মধ্যে ঝিনাইদহের কারাগারে পাঠিয়ে সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অবহিত করার নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ। আদেশের বিরুদ্ধে রিভিশন করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটন ও ডিজিটাল এভিডেন্সের আলামত উদ্ধারের জন্য গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুকে আবারও রিমান্ডে নিতে আদালতে আবেদন করে ডিবি। সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করে পুলিশ। তদন্তের স্বার্থে তাকে 5 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে আদেশ দেন আদালত। আগামী 10 কার্যদিবসের মধ্যে তাকে ঝিনাইদহ জেলে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই আলামতটা উদ্ধার করা যাবে। এই ধরনের যে আদেশ দিয়েছে তা আমি বলেছি যে এই ধরনের কোনো আদেশ না দিয়ে সরাসরি আদেশ দিলে তো হতো রিমান্ডের, কিন্তু জিনিসটা এখন লেংদি প্রসেস হয়ে গেল। আদেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এটা এই আদেশের বিরুদ্ধে হয়তো আমি রিভিশনে যেতে পারি, যে এই আদেশে আমি সন্তুষ্ট না, আমি রিভিশনে যেতে পারি। 9 জুন আদালত বাবুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 14 জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বাবু। ওই দিন জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জাতীয় সংসদ ভবনে মুজিব ও স্বাধীনতা প্রদর্শনী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সংসদ ভবনের নিচতলায় এই আয়োজন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনে পৌঁছালে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তাকে স্বাগত জানান। পরে ফিতা কেটে মুজিব ও স্বাধীনতার উদ্বোধন করেন সরকার প্রধান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেড়ে ওঠা ছাত্র জীবন, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ, স্বাধীনতার ডাক, মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাঁথা নিয়ে আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী রয়েছে মুজিব ও স্বাধীনতায়। পরে মুজিব ও স্বাধীনতা প্রদর্শনী ঘুরে দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ সহ জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে সই করেন সেনা প্রধান। এর আগে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ সেনা সদস্যদের সম্মানে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল সেনাবাহিনী প্রধানকে সেনাকুঞ্জে গার্ড অফ অনার প্রদান করে এবং তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বীর শহীদদের সম্মানে সালাম প্রদান করেন সেনাবাহিনী প্রধান। উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা সঙ্গীত জীবনের 60 বছর পূর্ণ করেছেন। এই বর্ণাঢ্য সঙ্গীত জীবন উদযাপনে রুনা লায়লাকে বিশেষ সম্মাননা জানিয়েছে চ্যানেল আই। 6 দশক ধরে গান গেয়ে বিশ্বজুড়ে শ্রোতাদের মুগ্ধ করে যাওয়া রুনা লায়লা পরিবার, স্বজন ও দর্শক শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। মাত্র 12 বছর বয়সে 1964 সালের 24শে জুন যুগ্ম সিনেমার গান দিয়ে বাংলাদেশের গর্ব রুনা লায়লার সঙ্গীত জীবনের শুরু। বর্ণাঢ্য এই জীবনে বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি ও ইংরেজি সহ মোট 18টি ভাষায় 10,000-এর বেশি গান গেয়েছেন এই কিংবদন্তি সঙ্গীত শিল্পী।
সব রুনা লায়লার সফল সঙ্গীত জীবনের ৬ দশক উদযাপনে তারকা কথনের বিশেষ আয়োজনে সম্মাননা জানায় চ্যানেল আই। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, রুনা লায়লার এই অর্জন নিঃসন্দেহে উপমহাদেশের সঙ্গীত জগতের জন্য গর্ব ও আনন্দের। একজন শিল্পীর জীবনের ৬০ বছর বিশাল একটা সময়। এই সময়ের ভিতরে রুনা লায়লা আমাদের দেশের সঙ্গীতকে, উপমহাদেশের সঙ্গীতকে যে আসনে নিয়েছেন, এটা নিঃসন্দেহে বাঙালি হিসেবে আমরা এটা নিয়ে গর্ববোধ করি। আধুনিক লোকসঙ্গীত, দেশাত্মবোধক ও সিনেমার গান সহ বৈচিত্র্যময় গানে শ্রোতাদের মুগ্ধ করা এই গুণী শিল্পীকে গানে গানে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান এই প্রজন্মের শিল্পীরা। রুনা লায়লার বর্ণাঢ্য সঙ্গীত জীবন নিয়ে আনন্দ আলোর ক্রোড়পত্র শিল্পীর হাতে তুলে দেওয়া হয়। সম্মাননা অনুষ্ঠানে প্রিয় সঙ্গিনীর ৬০ বছর পূর্তিতে জনপ্রিয় চিত্রনায়ক আলমগীরও জানান নিজের অনুভূতির কথা। ৬০ বছর টিকে থাকা ওইরকম সিরিয়াস না হলে, ওরকম প্র্যাকটিস না করলে কোনোদিনই সম্ভব না। দেশ ও দেশের বাইরে থাকা রুনা লায়লার শুভাকাঙ্ক্ষী, গুণী ও স্বজনরা তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান। बहुत बहुत शुभकामनाएं, बहुत बहुत बधाइयां, बहुत मुबारकबाद। रुना जी, all the very best. My best wishes to you on your 60 years on this glorious journey. I'm forever grateful that you were able to bring music into our childhood and give me the voice I have today. Put hard work into the things we truly love in life. We are so incredibly proud of you. What a tremendous achievement. সারা পৃথিবীতে বাংলাদেশকে গানে গানে পরিচয় করিয়ে দিয়েছেন। উনি নায়িকার ভয়েসও গাইলেন, মেয়ের ভয়েসও গাইলেন। এইটা হলো রুনা লায়লার কৃতিত্ব। লন্ডনের অ্যালবার্ট হলে আমাদের যে শোটা হয়েছিল, রুনা আপা আমাকে নিয়ে গেছিলেন। প্রয়াত বিখ্যাত কিংবদন্তি কবি শামসুর রহমানকে দিয়ে আমি দুটো গান লিখিয়েছিলাম। দুটো গানই গেয়েছিলেন রুনা লায়লা, এবং একটি বাংলাদেশ মানি একজন রুনা লায়লা। আমরা সত্যি গর্বিত, আমাদের একজন রুনা লায়লা আছে। গুণী নক্ষত্র রুনা লায়লা তার দীর্ঘ সঙ্গীত জীবনের সব সহকর্মীর প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। সবার কাছ থেকে আমি অনেক সহযোগিতা পেয়েছি। আজকে ৬০ বছর পূর্তি উপলক্ষে আমি চ্যানেল আইকে একটা বিশাল বিশাল ধন্যবাদ দিতে চাইছি। রুনা লায়লার ৬০ বছরের বর্ণিল সঙ্গীত জীবন উদযাপনের এই আয়োজনে তার পরিবারের সদস্য, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণ ছিল। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পাচ্ছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বলেছেন, বিদেশ থেকে চিকিৎসক এনে তার চিকিৎসা করাতেও রাষ্ট্র কার্পণ্য করেনি। সচিবালয়ে এ বিষয়ে প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা হাস্যকর বক্তব্য দিচ্ছেন। যে চিকিৎসার প্রয়োজন, তিনি যে হাসপাতালে আছেন সেই হাসপাতাল থেকে সেটা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। তার যেই সব অসুখ আছে সেগুলি কিছু কয়েকটা আছে যেগুলি সারার মতো না, এবং সেটাকে ট্রিটমেন্ট করে সেটাকে কমিয়ে রাখতে হবে, সেই জন্য তাকে সেটা করা হচ্ছে। সিঙ্গাপুরে পুরুষ ও নারী জুনিয়র AHF কাপ হকিতে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাদের সংবর্ধনা দেয় বাংলাদেশ হকি ফেডারেশন। জুনিয়র এই দল দুটি বিশ্ব চ্যাম্পিয়ন হবে বলে প্রত্যাশা হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানের। রিয়াজ ইসলামের রিপোর্ট। জুনিয়র AHF কাপ মূলত জুনিয়র এশিয়া কাপের বাছাই পর্ব। বাংলাদেশ বরাবরই এই টুর্নামেন্টে ফাইনাল খেললেও এবারের গল্প ভিন্ন। প্রথমবারের মতো বাংলাদেশ নারী ও পুরুষ হকি দল একসঙ্গে কোন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়েছে, সে সাথে পেয়েছে জুনিয়র এশিয়া কাপের টিকিট। সিঙ্গাপুরের শক্তিশালী চীনকে ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয়বার ট্রফি জিতে নেয় বাংলাদেশ।
পুরো টুর্নামেন্টে অপরিচিত থাকে বাংলাদেশ পুরুষ হকি দল। বাংলাদেশ নারী হকি দলের পথ চলা বেশি দিনের না হলেও পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে রানার্স আপ হয়েছে তারা। সকালে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্টরা। সে সময় তাদের জমকালো আয়োজনে বরণ করে নেন হকি ফেডারেশনের কর্মকর্তারা। বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান বলেন, উন্নত প্রশিক্ষণের মাধ্যমে তরুণ খেলোয়াড়দের গড়ে তোলা হবে। পুরুষ এবং নারী মেয়েরা আন্ডার 21 একবারে এরকম একটা এশিয়ান হকিতে এই প্রথমবার আমার মনে হয় তারা যোগ্যতা অর্জন করেছে। এরাই একদিন কিন্তু আমাদের জাতীয় দলে আসবে। তো এখন যারা আছে তাদেরকে তো আমরা চেষ্টা করবই আরও উন্নত মানের প্রশিক্ষণ দিয়ে তাদেরকেও আপ টু দি স্ট্যান্ডার্ড নেওয়ার জন্য। বাংলাদেশ পুরুষ ও নারী দলের বেশিরভাগ খেলোয়াড় বিকেএসপি থেকে আসা। চাইনিজ টাইপে অনেক ভালো টিম, থাইল্যান্ড অনেক ভালো টিম। সেখানে বাংলাদেশ আমরা যেহেতু আগেরবার চ্যাম্পিয়ন হয়েছি, আমাদের টার্গেটই ছিল আমরা এবারও চ্যাম্পিয়ন হবো, সেই লক্ষ্যে আমরা গিয়েছিলাম ওখানে। নেক্সটে যে টার্গেট আমাদের চায়নাতে খেলা, আরও ভালো কিছু করার, প্র্যাকটিস করে ভালো কিছু ওদের সাথে মানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য চ্যাম্পিয়ন হয়ে আসার চেষ্টা করছি, সর্বোচ্চ দায়িত্ব পালন করার। ডিফেন্ডার ড্রাগ প্লেয়ার হিসেবে পেনাল্টি কর্নারে সর্বোচ্চ যতটা সম্ভব গোল স্কোর আমাদের টিমকেও দেওয়া যায়। তো আমি জাস্ট এটাই। প্রত্যেক খেলোয়াড়কে আর্থিক পুরস্কার ও সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছে হকি ফেডারেশন। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন BCPS এর নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন। BCPS এর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে প্রতিনিধি দল। রাষ্ট্রপতি বলেন, চিকিৎসা মানুষের অন্যতম মৌলিক অধিকার। রাষ্ট্রপতি BCPS এর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আশা প্রকাশ করেন, চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে BCPS কার্যকর ভূমিকা রাখবে। জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সাথে তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন নিম্ন আদালত। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ইতোমধ্যে 3 সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। এদিকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য হাজিরের কথা থাকলেও সোমবারও দুদকে হাজির হননি সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী ও কন্যা। রাশিয়ার দাগেস্তান রিপাবলিকে পুলিশ পোস্ট ও উপাসনালয়ে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে 15 পুলিশ কর্মকর্তা, একজন পাদ্রী ও একজন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন। দাগেস্তান রিপাবলিকের প্রধান জানিয়েছেন, ওই ঘটনায় অজ্ঞাত পরিচয়ে 6 হামলাকারী নিহত হয়েছে। অন্যদের খুঁজছে পুলিশ। দাগেস্তানের রাজধানী মাখাচ কালা ও ডাভেন শহরে 2টি সিনাগগ, 2টি গির্জা ও পুলিশ পোস্টে ওই হামলা হয়। হামলাকারীরা কালো পোশাকে ছিল। এই ঘটনায় দাগেস্তানে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। মুসলিম প্রধান দাগেস্তানে এর আগে জঙ্গি সংগঠন IS বেশ কয়েকবার হামলা চালিয়েছিল। এবার আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। মুক্তির পরপরই বড় পর্দায় ঝড় তুলেছে রায়হান রাফির পরিচালিত বহুল আলোচিত সিনেমা তুফান। এই চলচ্চিত্র নিয়ে চারদিকে রীতিমতো শোরগোল পড়েছে। অগ্রিম টিকেটের জন্য হাহাকার চলছে। দর্শকদের মুগ্ধতা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এবারে ঈদে বাংলাদেশের 129টি হলে মুক্তি পেয়েছে তুফান। সিনেমাটি 28 জুন থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেতে যাচ্ছে। দর্শক চাহিদার কথা বিবেচনা করে সিনেমাটি সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে মুক্তি দেওয়ার কথা ভাবছেন সিনেমা সংশ্লিষ্টরা। এবার নিটল টাটা বিশেষ সংবাদ।
মেট্রো রেল স্টেশনে প্রথমবারের মতো চালু হলো এটিএম বুথ সেবা। আগারগাঁও মেট্রো রেল স্টেশনে ইস্টার্ন ব্যাংকের এটিএম বুথ উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে চালু হলো এই সেবা। এখান থেকে 24 ঘন্টা সেবা গ্রহণ করতে পারবেন মেট্রো যাত্রী সহ অন্যরাও। এটিএম বুথ সেবার উদ্বোধন করেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক এবং ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত MRT লাইন 6 এর 16টি স্টেশনে এটিএম স্থাপন করবে এবিএল। এবার কৃষি সংবাদ। রংপুরের ঐতিহ্যবাহী হাড়িভাঙা আমের বাজার এখন জমজমাট। পাইকার ও ব্যবসায়ীদের পদচারণায় রংপুরের বদরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার আমবাগান এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ। এবছর 200 কোটি টাকারও বেশি আম বেচা কেনার আশা করছে কৃষি বিভাগ। রংপুর থেকে মেরিনা লাভলির রিপোর্ট। গত 21শে জুন জিআই পণ্য হিসেবে স্বীকৃত হাড়িভাঙা আমের মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ MP। এরপর থেকে মিঠাপুকুরের ঐতিহ্যবাহী পদাগঞ্জ হাটে আম বেচাকেনা শুরু হয়। এবছর তীব্র তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে আমের ফলন কম হলেও দাম নিয়ে সন্তুষ্ট চাষি ও ব্যবসায়ীরা। 2800 টাকা মন, 3000 টাকা মন, 2000 টাকা মন, 2500 টাকা মনও যাচ্ছে। বাজারে ক্রেতা ভালো আছে, ক্রেতা এখানে সব জায়গা থেকেই আসে মোটামুটি। আম এবার কম হয়েছে বুঝছেন, কিন্তু আমের বাজার এবার ভালো, আমরা ব্যবসায়ীরা বাজার ভালো পাচ্ছি। পদাগঞ্জ হাট ছাড়াও মিঠাপুকুর ও বদরগঞ্জের প্রায় 15টি ইউনিয়নের বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী হাটে হাড়িভাঙা আম বিক্রি চলছে। সুস্বাদু মিষ্টি আঁশবিহীন হাড়িভাঙা আম কিনতে দূর দূরান্ত থেকে ক্রেতা আসছেন হাটে। গতবার আমরা যে আম কিনছিলাম যে 1300-1400 এই দামে, অথচ সেই আমটা এবার 2800, 3000 এই পর্যন্ত পৌঁছাই গেছে। আজকে একটু সমস্যা হইলেও গাড়ি আসে, কোনো সমস্যা হয় না আমাদের। আমার কালকে রাত্রে এক গাড়ি পাঠাইছি। রপ্তানির জন্য উত্তম কৃষি চর্চার মাধ্যমে বৈজ্ঞানিক উপায়ে হাড়িভাঙা আম উৎপাদন এবং তা সংরক্ষণে মিঠাপুকুরে হিমাগার স্থাপনের কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী। বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ এবং রক্ষা করার জন্য যে হিমাগার, অলরেডি একটা হিমাগারে আমরা করে ফেলতেছি, হ্যাঁ দিয়ে দিছি, সেটা মিঠাপুকুরে হচ্ছে। প্রণোদনার ক্ষেত্রে ইতিমধ্যে আমরা পান চাষে দিয়েছি, অন্যান্য জায়গায় আমরা দিচ্ছি, বন্যা ক্ষতিগ্রস্ত দিচ্ছি, সবকিছুতেই কিন্তু এটা মেকানাইজেশন, যান্ত্রিকরণ, ফার্টিলাইজার দেওয়া হচ্ছে। এবছর রংপুর জেলায় 1910 হেক্টর জমিতে হাড়িভাঙা আমের বাগান করা হয়েছে। এবার হেক্টর প্রতি গড় ফলন পাওয়া গেছে 15.6 মেট্রিক টন। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। শরীয়তপুর সখীপুরের উত্তর তারাবুনিয়ায় পদ্মা পাড়ের নির্মাণাধীন সোনার বাংলা এভিনিউ বাঁধ এখন বিনোদন কেন্দ্র। উৎসব কিংবা অবসরে নদী পার পরিণত হচ্ছে মিলন মেলায়। বাঁধ নির্মাণের কাজ দ্রুত শেষ করে পর্যটন কেন্দ্রটি সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। SM মুজিবুর রহমানের রিপোর্ট। দীর্ঘ সময় ধরে নদী ভাঙনের দুঃস্বপ্নই ছিল উত্তর তারাবুনিয়া ইউনিয়নের বিস্তীর্ণ জনপদের নিয়তি। বর্ষা এলেই পদ্মার আগ্রাসী ভাঙনে বিলীন হতো বাড়িঘর, গাছপালা, ফসলি জমি সহ শত শত স্থাপনা। 2023 সালে শুরু হয় 5.8 কিলোমিটার নদীতীর সংরক্ষণ প্রকল্প। এই বাঁধটা হয়ে এখানে আমরা সবাই পরিবার পরিজন নিয়ে যে কোনো বিশেষ দিনে সুন্দর করে ঘুরতে আসতে পারি এবং একটু নিজেদের মতো সময় কাটাতে পারি। আমাদের এলাকায় অনেক ভালো লাগে, দেখার মতো হয়ে গেছে। আমরা এখন এখানে যে কোনো উৎসবে বিনোদন নিতে আসি পরিবারের সবাইকে নিয়ে। 2 বছর আগেও আমাদের এলাকা ছিল নবদ্বীপ বাঙ্গন কবলিত এলাকা, এখন আমরা বেড়িবাঁধের হওয়ার কারণে আমরা উৎসবমুখর পরিবেশে এখন উপভোগ করছি। খুব আনন্দের সাথে আমরা এই জায়গাটা এখন উপভোগ করতে পারতেছি। বর্ষা আসলেই আমরা ভয়ে থাকতাম, শঙ্কিত থাকতাম, এখন আলহামদুলিল্লাহ স্থায়ী বেড়িবাঁধের কারণে আমাদের সেই ভয়টা কেটে গেছে। নানা জাতের বৃক্ষরোপণে বাঁধটি গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন। বাংলাদেশের সেরা একটি প্রতিরক্ষা বাঁধ এবং দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র করতে চাই। কিভাবে সুন্দর করা যায়, কোথায় গাছ লাগানো যায়, কোথায় বেঞ্চ করা যায়, সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। নির্ধারিত সময়ের আগেই প্রকল্প শেষ হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। পদ্মার ডান তীরে সখীপুরের লোকজন শুধুমাত্র নদী ভাঙন থেকে রক্ষা পাবে না, পাশাপাশি এটি একটি বিনোদন কেন্দ্রে পরিণত হবে। আর বাঁধ নির্মাণের ক্ষেত্রে আমরা ডিজাইনে
এটা পরিবেশ সহ এটা প্রাকৃতিক দুর্যোগ যাতে কাভার করে সেই জিনিসটা মাথায় রেখেছে। পদ্মাপাড়ের রক্ষাবাদটি কেবল চরাঞ্চলের মানুষকে ভাঙন থেকেই মুক্তি দেয়নি, উপহার দিয়েছে স্থায়ী বিনোদন কেন্দ্র, বলছেন সখীপুরবাসী। উত্তর তারাবুনিয়ার সোনার বাংলা এভিনিউ থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।